গল্পের শুরুতে আমরা গ্রামের প্রধানকে দেখতে পাই, যিনি জয় নামের একজনের অন্ত্যেষ্টিক্রিয়া থেকে বাড়ি ফিরছেন। হঠাৎ করে গাড়ির রিয়ার ভিউ মিররে সেই আত্মা দেখা দেয়। ভয়ঙ্কর এক হাসি নিয়ে সে গ্রামের প্রধানের দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তাড়াতাড়ি গাড়ির সব আয়নাগুলো নিচের দিকে ভাঁজ করে দেন। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে তিনি আবার পেছনের দিকে তাকান। ঠিক যখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলেন আর ভাবছিলেন কোনো অস্বাভাবিক কিছু নেই, তখনই জয় নামের সেই আত্মা আবার তার সামনে উপস্থিত হয়। এতে গ্রামের প্রধান ভয়ে প্রায় 10-12 কদম পিছিয়ে যান। এরপর আর এক মুহূর্ত দেরি না করে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। কিন্তু এমন ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটল কিভাবে? কয়েকদিন আগের ঘটনায় ফিরে গিয়ে এর আসল কারণ জেনে নেওয়া যাক। সেদিন বিকেলে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে এক গ্রামে একটি সাদা পিকআপ ট্রাক খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। হঠাৎ করে সেটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের ধান খেতে ফেলে দেয়। কিন্তু পরের মুহূর্তে যেন কোনো অদৃশ্য শক্তি ট্রাকটিকে জোর করে এক পাশে টেনে নেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ধারের একটি বড় গাছের সঙ্গে সজোরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, গাড়ির ভেতরে একজন মানুষও ছিল না। তাহলে এই গাড়ি চালাচ্ছিল কে? এদিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক সময় মতো সরে যেতে না পারলেও সৌভাগ্যবশত তাদের প্রাণ বেঁচে যায়। তবে জেস নামের যুবকের পা ভেঙে যায়, ফলে তাকে কিছুদিন স্ক্র্যাচারের সাহায্যে চলাফেরা করতে হয়। অন্যদিকে সারাং নামের ছেলেটির কোনো আঘাতই লাগেনি। তারা দুজনই এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ করেন। প্রতিনিয়ত মৃত্যু আর শোকের পরিবেশের সঙ্গে থাকতে থাকতে এসব দৃশ্য তাদের কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেদিন তারা যে কাজটি পেল তা ছিল একেবারেই অদ্ভুত। কাজটি কোনো মানুষের নয়, বরং শেষকৃত্যের আয়োজন করতে হবে একটি বিড়ালের। বিড়ালটির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। মঞ্চের সঞ্চালক নিজেকে একটি বিড়ালের মতো সাজিয়ে আবেগভরা কণ্ঠে শোকবাণী পড়ছিলেন। তার কথা শুনে সামনে বসে থাকা একটি ছোট্ট মেয়ে কান্না থামাতে পারছিল না। এর চেয়েও আশ্চর্যের বিষয়, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক অতিথির কোলে একটি করে বিড়াল ছিল। পুরো দৃশ্যটা এত অদ্ভুত ছিল যে ভাষায় প্রকাশ করা কঠিন। আর আশেপাশে থাকা ছোট্ট মেয়েটির বাবা বিস্মিত হয়ে শুধু ভাবছিলেন, এ তো একটা সাধারণ বিড়ালই ছিল, তাহলে সবাই এত ভেঙে পড়ে কাঁদছে কেন? তার কাছে পুরো বিষয়টি যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। আর সময় নষ্ট করতে না চেয়ে তিনি জেস ও সাংকে দ্রুত বিড়ালটির দাহকার্য শেষ করে সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নেওয়ার জন্য তাগাদা দিলেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে তারা যখন জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন প্রায় ভোর হয়ে এসেছে। ঠিক সেই সময় সোমচাই নামের এক ব্যক্তি তাদের কাছে এসে ডাকলেন। তিনি অনুরোধ করলেন যেন তারা তার স্ত্রীর শেষকৃত্যের ব্যবস্থাও করে দেয়। জেস ও সাং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর তারা দ্রুত সোমচাইয়ের বাড়িতে যায়। ঘরে ঢুকে তারা দেখে বিছানায় নিথর হয়ে শুয়ে আছে একটি মেয়ের লাশ। তার মাথা ছিল ভয়াবহ একটি ক্ষত। জেস ও সাং মিলে মৃতদেহটি সাবধানে কফিনে তুলে রাখে। পেশার নিয়ম অনুযায়ী সাম সোমচাইকে সতর্ক করে বলে, এটি একটি আকস্মিক মৃত্যু। এমন মৃত্যুর পরে মৃতের আত্মায় সাধারণত প্রবল ক্ষোভ ও অশান্তি থেকে যায়। তাই নিয়ম অনুযায়ী মৃতদেহ সর্বোচ্চ 3 দিন রাখা যায়। এরপর অবশ্যই দাহ করতেই হয়। এর বেশি দেরি হলে অদ্ভুত সব ঘটনা ঘটতে পারে, যার পরিণতি মারাত্মক ভয়াবহ। সোমচাই এই কথার কোনো জবাব দিল না। তিনি শুধু জানতে চান তার স্ত্রীর শেষকৃত্যের খরচ কত হবে। জেস ও সাং খরচের হিসাব করতে করতে বাড়িটির সাধারণ অবস্থা দেখে বুঝতে পারে সোমচাই খুব একটা সচ্ছল নন। তাই শেষ পর্যন্ত তারা কোনো পারিশ্রমিক নিল না। এটাকে তারা একটি সৎ কাজ হিসেবে গ্রহণ করে। বের হওয়ার আগে জেস নিজেকে আর থামাতে পারল না। সেই সোমচাইকে জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে যে সাদা পিকআপ ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি কি তিনি চালাচ্ছিলেন? সোমচাই শান্তভাবে মাথা নেড়ে বিষয়টি স্বীকার করে। তবে জেস তাকে দোষারোপ করে না, শুধু বলে ভবিষ্যতে যেন তিনি ধীরে গাড়ি চালান, কারণ লোকটি ইতিমধ্যেই নিজের স্ত্রীকে হারিয়েছেন। এমন অবস্থায় তাকে কঠিন কথা বলা তাদের পক্ষেও সম্ভব ছিল না। তারা যখন বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোচ্ছিল, তখন সোমচাই তাদের থামিয়ে দিয়ে বলেন, তিনি শুনেছেন অপঘাতে মারা যাওয়ার মানুষের আত্মা সহজে শান্তি পায় না, তাই তিনি খুব ভয় পাচ্ছেন। সোমচাই অনুরোধ করেন অন্তত আজ রাতটা যেন তারা তার সঙ্গেই থাকে। সেদিন রাতে 3 জন একসঙ্গে বসে মদ পান করছিল। কিছুক্ষণ পর সোমচাই নিজের দুঃখ আর সামলাতে পারল না। তিনি বলতে থাকেন, এই পৃথিবীতে এখন আর তার আপন বলে কেউ বেঁচে নেই।
কথাগুলো বলতে বলতেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তার সেই কান্না ছিল হৃদয় বিদারক। জেস ও সাং তাকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যতই তারা তাকে শান্ত করতে চাচ্ছিল, সোমচাই ততই আরও জোরে কাঁদছিলেন। সৌভাগ্যবশত সেদিন রাত ছিল একেবারে শান্ত, কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা ঘটেনি। দ্বিতীয় দিন শুরু হলো। এবার গল্পের কেন্দ্রবিন্দুতে আসেন জয় নামের এক মহিলা। সেদিনই তার পরিবার নতুন একটি বাড়িতে উঠছিল। গৃহপ্রবেশ উপলক্ষে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে বাড়িটি সরগম হয়ে ওঠে। সেদিন বিকেলেও জয় প্রতিদিনের মতো মাঠে কাজ করতে যান। কাজের চাপে তিনি গভীর রাত পর্যন্ত ব্যস্ত ছিলেন। বাড়িতে তার বড় নাতি গিয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। অবশেষে দাদিকে ফিরে আসতে দেখে সে আর নিজের ক্ষোভ চেপে রাখতে পারে না। অবশেষে বলে ওঠে, এত বয়স হয়ে গেছে, তবুও কেন তিনি একটু বিশ্রাম নেন না? কেন এখনও প্রতিদিন মাঠে গিয়ে কঠোর পরিশ্রম করেন? রাতের এই কথায় জয় প্রচণ্ড রেগে যান। তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, আমি যদি কাজ বন্ধ করে ঘরে বসে থাকি তাহলে এই সংসার চলবে কিভাবে? এই নতুন বড় বাড়িটা কি আকাশ থেকে পড়েছে? আমি কাজ না করলে পুরো পরিবারটাকে না খেয়ে থাকতে হবে। এসব কথা শুনে গিয়া প্রতিশ্রুতি দেয় সে বাইরে গিয়ে কাজ করবে এবং সংসারের দায়িত্ব নিতে সাহায্য করবে। জয় নাতিকে বকাঝোকা করতে করতে ঘরের ভেতরে ঢুকছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পান তার গর্ভবতী নাত বউ দরজার চৌকাঠে বসে আছে। সঙ্গে সঙ্গে তিনি পূর্বপুরুষদের প্রচলিত একটি নিষেধের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, গর্ভবতী মেয়েদের কখনোই দরজার চৌকাঠে বসা উচিত নয়, কেননা অনেকেই বিশ্বাস করে চৌকাঠ হলো পবিত্র সীমানা, যেখানে পরিবারের রক্ষাকর্তা দেবতারা অবস্থান করেন। সেখানে বসাকে অসম্মানজনক মনে করা হয় এবং এতে ভবিষ্যতে সন্তান জন্মদানের সময় অশুভ প্রভাব পড়তে পারে। জয়ের কথা শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যায়। কেউ তার কথা বিরোধিতা করার সাহস পায় না। এদিকে গিয়া তখনও আগের ঘটনার কারণে বিরক্ত ছিল। সে দেখে তার ছোট ভাই মু পাশে বসে সিগারেট খাচ্ছে। রাগ সামলাতে না পেরে সে ভাইকে কয়েকটি কড়া কথা শোনায়। ভাইয়ের বকুনি খেয়ে মু রাগে একটি প্লাস্টিকের ঝুড়িতে জোরে লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে আর সেই দমবন্ধ পরিবেশে থাকতে চাচ্ছিল না। পরের দিন সকালেও জয় প্রতিদিনের মতো মাঠে কাজ করতে যান। হঠাৎ আকাশে প্রবল বজ্রধ্বনি শুরু হয়। দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই প্রবল বৃষ্টি নেমে আসবে। মাঠে থাকা অন্য শ্রমিকরা তাকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলছিল। ঠিক তখনই আকাশ ছিঁড়ে এক প্রবল বজ্রপাত হয়। সাদা আলোর ঝলকানি মিলিয়ে যেতেই জয় মাটিতে লুটিয়ে পড়েন। সেই বজ্রপাতী মুহূর্তের মধ্যেই তার প্রাণ কেড়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে তার দুই নাতি ছুটে আসে, কিন্তু তারা অসহায়ভাবে শুধুমাত্র দাদির লাশের দিকে নিথর তাকিয়ে থাকে। এরপর জয় শেষকৃত্যের আয়োজন করা হয়। সেই অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব জেস ও সাঙি গ্রহণ করে। জয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অনেক মানুষ আসতে থাকে। বাড়ি থেকে দেখে মনে হচ্ছিল শোকার্ত মানুষের ভিড়ে বাড়ি ভরে গেছে, কিন্তু বাস্তবে সত্যিকারের শোকাহত মানুষের সংখ্যা ছিল খুবই কম। বেশিরভাগই কেবল কৌতূহলবশত ভিড় দেখতে এসেছিল। সত্যিকার অর্থে দুই ভাইয়ের দুঃখ কেউ ভাগ করে নিতে আসেনি। এদিকে গ্রামের প্রধান দ্রুত গ্রামের ঘোষণা কেন্দ্রে গিয়ে সবাইকে সতর্ক করে জানান, ঝড় বৃষ্টির এমন আবহাওয়াতে কেউ যেন কোনো অবস্থাতেই মাঠের কাজ করতে না যায়, কারণ তিনি আর জয়ের মতো এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে দিতে চান না। কিন্তু গ্রামের প্রধান কথা শেষ করতেই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান যা মুহূর্তের মধ্যে তার আত্মা কাঁপিয়ে দেয়। কখন যে জয়ের আত্মা তার এত কাছে এসে দাঁড়িয়েছে তিনি টেরই পাননি। সে বারবার গ্রামের প্রধানের নাম ধরে ডাকতে থাকে। এদিকে জয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় বসে জুয়া খেলছিল যে কয়েকজন গ্রামবাসী, তারাও জয়কে দেখতে পেয়ে ভয়ে চারদিকে ছুটে পালিয়ে যায়। বাড়ির ভেতরে থাকা গিয়া বাইরে হইচই শব্দ শুনে ভাবছিল হয়তো সবাই ঝগড়া করছে, তাই সে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। অন্যদিকে মুখ ঘুমিয়েছিল। হঠাৎ সে শুনতে পায় তার দাদি তাকে নাম ধরে ডাকছে। সঙ্গে সঙ্গে সে আতঙ্কে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এরপর পরিবারের সবাই লক্ষ্য করে জয়ের আত্মা বারবার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যে মহিলাটিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং যার লাশ কফিনে রাখা ছিল, তিনি কিভাবে আবার জীবিত হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছেন, এই রহস্য কেউ বুঝে উঠতে পারছিল না। পরিবারের সবাই প্রথমে অবাক হলেও পরে আনন্দে ভরে ওঠে, কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে মৃত্যুর পরে আবার ফিরে আসার পর জয়ের স্বভাব পুরোপুরি বদলে গেছে। আগে তিনি ছিলেন খুবই কঠোর স্বভাবের, সামান্য বিষয় নিয়েও সারাক্ষণ অভিযোগ করতেন। অথচ এখন তিনি হঠাৎ করে শান্ত, স্নেহশীল এবং পরিবারের সবার প্রতি অত্যন্ত কোমল আচরণ করতে শুরু করেন। দাদির এমন পরিবর্তন দেখে দুই ভাই খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে স্ত্রীকে হারানো সোমচাই সেদিন তার স্ত্রীর দাহকার্য সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তিনি যখন জেস ও সাংয়ের মুখে শুনলেন
মৃত জয় রহস্যজনকভাবে আবার জীবিত হয়ে ফিরেছেন, তখন তার মনে নতুন এক আশা জন্ম নেয়। তিনি তার স্ত্রীর দেহ দাহ করতে চাচ্ছিলেন না। তার বিশ্বাস ছিল জয় যদি মৃত্যুর পরে ফিরে আসতে পারে তাহলে হয়তো তার স্ত্রীও একদিন ফিরে আসবেন। কিন্তু বাস্তবতা ছিল অনেক নির্মম। স্ত্রীর লাশটি অনেকদিন ধরে রাখা হয়েছে, স্বাভাবিকভাবেই তা পচতে শুরু করেছে। জেস ও সাং তাকে সরাসরি কষ্ট দিতে চাচ্ছিল না, তাই তারা খুব সাবধানে তাকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত নিয়ম মেনেই তারা বাধ্য হয়ে সেই মেয়েটির মরদেহ দাহ করে। এদিকে পরদিন খুব ভোরে গিয়া ঘুম থেকে উঠে দেখে তার দাদি কোথাও নেই। সে সঙ্গে সঙ্গে পুরো বাড়ি খুঁজতে শুরু করে। তার মনে ভয় ঢুকে যায়, গতকাল দাদি ফিরে আসাটা কি তাহলে শুধুই স্বপ্ন ছিল? ঠিক তখনই বাড়ির বাইরে সয়াবিন পেশার মেশিনের শব্দ শোনা যায়। গিয়া দৌড়ে গিয়ে দেখে জয় বড় একটি খাবারের টেবিল সাজাচ্ছেন। সে দাদিকে ডাকতেই জয় মিষ্টি হেসে তার দিকে ফিরে তাকান। তিনি বলেন, গর্ভবতী নাতবউয়ের পুষ্টির জন্য তিনি নতুন একটি সয়াবিন পেশার মেশিন কিনেছেন, যেন প্রতিদিন তাকে পুষ্টিকর সয়া দুধ খাওয়ানো যায়। তাদের আচরণে এত বড় পরিবর্তন দেখে গিয়ার মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে সরাসরি জিজ্ঞেস করে, দাদি, আপনার মধ্যে কি কোনো আত্মা ঢুকেছে? জয় শুধু মুচকি হেসে উত্তর দেন, আত্মা আবার এত যত্নশীল হয় নাকি? তবুও জয়ের এই অস্বাভাবিক কোমল আচরণ সবার কাছে কিছুটা রহস্যময় লাগছিল। সকালে পুরো পরিবার একসঙ্গে নাস্তা করতে বসলে সবাই কৌতূহল নিয়ে তাকে মৃত্যুর পর আবার ফিরে আসার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করে। জয় ধীরে ধীরে মনের কথা খুলে বলেন। তিনি জানান, যেভাবেই হোক তিনি ফিরে আসতে চেয়েছিলেন, কারণ এই পরিবারকে তিনি কিছুতেই ভুলে থাকতে পারেননি। আমাদেরও হয়তো এমন অনেক আপনজন রয়েছে যারা ইতিমধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারাও হয়তো আপনাদের কাছে ফিরে আসতে চান, আপনাদের আদর পেতে চান। তাই যতদিন তারা বেঁচে আছে তাদের ভালোবাসুন। জীবন একটাই, চলে গেলে আর ফিরে আসে না। যাই হোক, জয় সবসময় চিন্তা করতেন তার নাতের কোনো স্থায়ী কাজ নেই, আবার গর্ভবতী নাতবউয়ের দেখাশোনা করার মতো কেউ ছিল না। জয়ের কথাগুলো শুনে খাবার টেবিলে বসে থাকা সবাই নীরব হয়ে যায়। এর কয়েকদিন পর গভীর রাতে জেস ও সাং একসঙ্গে বাড়ি ফিরছিল। ধানক্ষেতের মাঝখানে থাকা একটি বিশাল পুরনো গাছের পাশ দিয়ে যাওয়ার সময় তারা সাদা পোশাক পরা একটি মেয়ের আত্মা দেখতে পায়। প্রথমে তাদের মনে হয় মুখটি যেন খুব পরিচিত। ভালো করে তাকাতেই তারা আতঙ্কে জমে যায়। ওই মেয়েটি আর কেউ নয়, কয়েকদিন আগেই দাহ করা সোমচায়ের স্ত্রী। এই দৃশ্য দেখা মাত্রই তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে সোজা সোমচায়ের বাড়িতে পৌঁছে যায় এবং সব ঘটনা খুলে বলে। এটাই ছিল প্রথমবার যখন তারা নিজের চোখে কোনো আত্মা দেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সবকিছু শোনার পরও সোমচাই একটুও ভয় পায় না, বরং তিনি ভীষণ আনন্দিত হয়ে ওঠেন, কারণ তিনি সবসময় স্ত্রীর সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন। তাই স্ত্রীর আত্মা এখনো এই পৃথিবীতে রয়েছে, এই খবর তার কাছে সবচেয়ে সুখের সংবাদ হয়ে ওঠে। পরদিন সোমচাঁদ জয়ের সঙ্গে দেখা করতে যায়। মৃত্যুর পর আবার জীবিত হয়ে ফিরে আসার ঘটনার কারণে তখন জয় পুরো গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোমচাঁদ তার কাছে পরলোকের জগৎ সম্পর্কে বিস্তারিত জানতে চান। জয় ধীরে ধীরে মৃত্যুর পর নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। তিনি বলেন, বজ্রপাতে মারা যাওয়ার পর তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়। এরপর তিনি এক অদ্ভুত জায়গায় পৌঁছান। দূরে একটি বিশাল কফিন দেখা যাচ্ছিল, যেখানে অসংখ্য আত্মা ধীরে ধীরে সারি বেঁধে সামনে এগিয়ে যাচ্ছে। সামনে একটি নিবন্ধন কেন্দ্রের মতো জায়গাও ছিল। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি অনেক আগেই মারা যাওয়া কয়েকজন পরিচিত মানুষের সঙ্গে দেখা করেন। জীবিত অবস্থার মতোই সবাই হাসি মুখে গল্প করতে শুরু করে। কথা বলার সময় এক পরিচিত ব্যক্তি লক্ষ্য করেন জয়ের হাতে থাকা ধূপটি অন্যদের তুলনায় অনেক লম্বা। তিনি জয়কে পরামর্শ দেন যেন তিনি পথ পরিবর্তন করেন। পাশাপাশি সতর্ক করে বলেন, সামনে 3 রাস্তার মোড়ে পৌঁছালে অবশ্যই সবার সঙ্গে একই পথে যাবেন, কোনোভাবেই নির্জন পথ ধরে একা হাঁটবেন না। জয় তাকে ধন্যবাদ জানিয়ে আবার সামনে এগিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তিনি একটি অদ্ভুত কুয়োর সামনে পৌঁছান। সেখানে একে একে সব আত্মা কুয়োর ভেতরে ঝাঁপ দিচ্ছিল। তিনিও তাদের অনুসরণ করে নিচে লাফ দেন। এরপর একটি সরু ও অন্ধকার সুড়ঙ্গ পার হতেই তার সামনে ঝলমলে রহস্যময় এক নতুন জগৎ উন্মোচিত হয়। ঠিক সেই মুহূর্তেই তিনি অলৌকিকভাবে আবার নিজের দেহে ফিরে আসেন এবং জ্ঞান ফিরে পান। কেউ একজন জিজ্ঞেস করে, মৃত্যুর পরের পৃথিবী কি খুব ভয়ঙ্কর? জয় হেসে উত্তর দেয়, ভয়ের কিছু নেই, সেখানে আমাদের অনেক পরিচিত ও প্রিয় মানুষ অপেক্ষা করে থাকে। রাত নামলে জয়ের খোঁজখবর নিতে আসা গ্রামবাসীরা একে একে বাড়ি ফিরে যায়। এরপর জয় বাড়ির সামনে বেশ কয়েকটি ফলের গাছ লাগান। তিনি বলেন, ভবিষ্যতে এই গাছগুলোর ফলই তার নাতি নাতনিদের জন্য রেখে যেতে চান। এর কিছুক্ষণ পর গিয়া তার স্ত্রীর আল্ট্রাসাউন্ডের ছবি দাদিকে দেখায়। জয় ছবিটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পারিবারিক পূজা স্থানে রেখে অনাগত শিশুর সুস্থতা ও নিরাপত্তার জন্য
দেবদেবতার কাছে প্রার্থনা করেন। অন্যদিকে জয়ের মৃত্যুর পরের অভিজ্ঞতার গল্প শোনার পর সোমচাই পরলোক সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি জেস ও সাংকে নিয়ে আগের সেই বিশাল পুরনো গাছের নিচে একটি পুজোর বেদি তৈরি করতে যান। জেস ও সাং বুঝতে পারছিল না তিনি কেন এমন করছেন, তবুও তারা তার সিদ্ধান্তে সম্মান জানিয়ে সাহায্য করে। এর কিছুদিন পর সোমচাই জেস ও সাংকে নিয়ে মৃত্যুর পর আবার জীবিত হয়ে ওঠার রহস্য খুঁজতে নেমে পড়েন। তারা লাইব্রেরিতে গিয়ে নানা ধরনের বই পড়তে শুরু করে, যেন মৃত্যুর পরে আসলে কি ঘটে তার সত্যটা জানা যায়। কিন্তু যতই তারা পড়ছিল ততই বিভ্রান্ত হয়ে পড়ছিল, কারণ প্রতিটি বইতেই মৃত্যুর পরের জগৎ সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেয়া ছিল। অবশেষে তারা গ্রামের প্রধানের কাছে গিয়ে জানতে চায় একজন মানুষ মারা যাওয়ার পর আবার কিভাবে জীবিত হতে পারে। গ্রামের প্রধান স্পষ্টভাবে বলেন, মৃত্যু মানেই সবকিছুর সমাপ্তি। মৃত্যুর পর আর কোনো নতুন জীবন বা পুনর্জন্ম নেই। তবে তিনি এটাও বলেন, তার মতামতই শেষ কথা নয়, চাইলে তারা অন্যদের কাছ থেকেও জেনে দেখতে পারে। এরপর তারা এমন এক ব্যক্তির কাছে যায় যিনি কথা বলতে পারেন না। গ্রামের মানুষের বিশ্বাস তিনিও একসময় মারা গিয়েছিলেন এবং পরে অলৌকিকভাবে আবার জীবিত হয়েছিলেন। ঈশ্বরে তিনি বোঝালেন মৃত্যুর পরের পৃথিবী খুবই সুন্দর। এরপর তারা এক বৌদ্ধ ভিক্ষুকের কাছে যায়। তিনি বলেন, মৃত্যুর পর একজন মানুষের গন্তব্য নির্ভর করে তার ভালো ও মন্দ কর্মের উপর। তারপর তারা খ্রিস্টান যাজকের সঙ্গে দেখা করে। তার মতে মৃত্যুর পর মানুষের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। সবশেষে তারা এক শামানের কাছে যায়। তার কথাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তিনি বলেন, মৃত মানুষের আত্মা কোথাও যায় না, যে জায়গা তার মৃত্যু হয়েছে সেখানে সে ঘুরে বেড়াতে থাকে। এত ভিন্ন ভিন্ন মতামত শুনে তিনজনেই বুঝতে পারছিল না আসলে কোনটাকে সত্য বলে বিশ্বাস করবে। অন্যদিকে মৃত্যুর পর ফিরে আসার পর জয়ের দিনগুলো শান্তি আর ভালোবাসায় কাটছিল। তিনি ধৈর্য ধরে তার গর্ভবতী নাতবউকে সন্তান জন্মদানের সময় কিভাবে ব্যথা কমানো যায়, নবজাতকের যত্ন কিভাবে নিতে হয়, সয়াদুধ তৈরি করা থেকে শুরু করে রান্নার প্রতিটি ধাপ পর্যন্ত শিখিয়ে দিচ্ছিলেন। কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। এক সকালে মুখ ঘুম থেকে উঠে দেখে দাদি তাকে খেতে ডাকছেন না। সে বাড়ির চারদিকে খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত বাথরুমে গিয়ে সে দেখতে পায় জয় মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরিবারের সবাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর জয়ের শারীরিক অবস্থা ক্রমিক খারাপ হতে থাকে। তবু তিনি জেদ ধরে বললেন হাসপাতালে থাকতে চান না, তিনি নিজের বাড়িতেই ফিরে যেতে চান। জয় বলেন, হাসপাতালের ওয়ার্ডের চারপাশে অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার দুই নাতি কিছুই দেখতে পায় না। তারা শুধু হেসে ভাবে দাদি হয়তো অসুস্থতার কারণে এসব উল্টোপাল্টা কথা বলছে। তবু তারা তার ইচ্ছার সম্মান রেখে হাসপাতাল থেকে ছাড়পত্রের ব্যবস্থা করে তাকে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে সোমচাই বুঝতে পারছিল না আর কি করবে। শেষ পর্যন্ত তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। মৃত্যুর পর আবার জীবিত হওয়ার অভিজ্ঞতা নিজেই অনুভব করতে তিনি গাড়ি চালিয়ে একটি বড় গাছের দিকে এগিয়ে যান। এরপর গাড়ির গতি সর্বোচ্চ বাড়িয়ে সোজা গাছটির দিকে ধাক্কা দেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা যান না, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বারবার স্ত্রীর সঙ্গে প্রথম পরিচয়, প্রেম, বিয়ে এবং সন্তানকে ঘিরে তাদের স্বপ্নের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সেই সুখের স্মৃতিগুলোই তার হৃদয়ের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়। অবশেষে মৃত্যুর আকাঙ্ক্ষা তার মনে চরম পর্যায়ে পৌঁছে যায়। তিনি হাসপাতালের বিছানা থেকে কষ্ট করে উঠে আবার গাড়িতে চড়েন। আরও একবার সেই একই বড় গাছের দিকে ছুটে যান। ধাক্কা লাগার ঠিক মুহূর্তেই তিনি যেন নিজের স্ত্রীর অবয়ব দেখতে পান, কিন্তু ভাগ্য যেন বারবার তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছিল। এবারও তিনি মারা গেলেন না। আবারও আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেস ও সাঙার কোনোভাবেই সোমচাইয়ের এই একগুঁয়েমি কারণ বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাবে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক গুরুতরভাবে জানান সোমচাইয়ের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ, তাই সবসময় তার পাশে একজন থাকা জরুরি। জেস ও সাং সেই দায়িত্ব নিতে রাজি হয়। তারা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোমচাই কারোর কথাই শোনে না। উল্টো তিনি বলেন যদি তার এই আচরণে সবাই এত বিরক্ত হয় তাহলে যেন তাকে আর বন্ধু বলে না মানে। এই কথায় সাং ভীষণ রাগ করে। সে জেসকে নিয়ে সেখান থেকে চলে যায়। সোমচাইকে তার না ছাড়া জেদ আর কষ্টের মধ্যেই একা ফেলে রাখে। এদিকে জয় বুঝতে পেরেছিলেন এবার তার জীবনের শেষ সময় সত্যি এসে গেছে। তাই তিনি বারবার গিয়াকে বলছিলেন যেন সে একটি স্থায়ী চাকরি খুঁজে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং স্ত্রী সন্তানের ভালোভাবে যত্ন করে। নাতির মুখে আন্তরিক প্রতিশ্রুতি শোনার পরই জয় শান্ত মনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার তিনি সত্যি পৃথিবী ছেড়ে চলে গেলেন, আর ফিরে আসার কোনো অলৌকিক সুযোগও রইল না। তার নাতি গভীর শোকে ভেঙে পড়লেও তাদের মনে এখনও একটুখানি আশা ছিল, হয়তো আবারও কোনো অলৌকিক ঘটনা ঘটবে। এরপর মু সাংয়ের কাছে গিয়ে দাদির দাহকার্য কিছুদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। সাং তাতে রাজি হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল পরিবারের মানুষগুলো এখনও জয়কে বিদায় জানানোর জন্য মানসিকভাবে প্রস্তুত নয়।
এদিকে গ্রামের এক ব্যক্তি বারবার দাবি করতে থাকে তিনি গ্রামের বিভিন্ন জায়গায় জয়ের আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছেন। ভয়ে তিনি রাতে বাড়ি ফিরে সব আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েন। অন্যদিকে জয়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রামের প্রধান মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি আয়নায় তাকিয়ে দেখেন জয়ের আত্মা ঠিক তার পেছনে। আর এখানেই গল্পের শুরুতে দেখানো সেই রহস্যময় দৃশ্যের ব্যাখ্যা পাওয়া যায়। এই দৃশ্য দেখেই গ্রামের প্রধান প্রাণ বাঁচাতে দৌড়ে পালান। এরপর গ্রামের আরও অনেক মানুষ জয়ের আত্মাকে দেখতে শুরু করে। সেই ভয়ঙ্কর দৃশ্য মুহূর্তেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। জেস ও সাঙ্গো নিজের চোখে জয়ের আত্মাকে দেখে। তারা বারবার মদ পান করে নিজেকে বোঝানোর চেষ্টা করে এগুলো শুধুই চোখের ভুল, কিন্তু যতই তারা নিজেকে বিশ্বাস করাতে চাচ্ছিল জয়ের আত্মা ততবারই বারবার তাদের সামনে উপস্থিত হতে থাকে। শেষ পর্যন্ত ভয়ে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। তবে গ্রামের একজন বৃদ্ধ অন্য সবার মতো ভয় পাননি। তিনি শান্তভাবে জয়কে জিজ্ঞেস করেন, তুমি এখনো পরলোকে যাচ্ছ না কেন? তোমার কি কোনো অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে? এই প্রশ্নের উত্তর পরে জানা যাবে। বেশ কিছুদিন পার হলেও গিয়া ও তার স্ত্রী এখনও দাদির শোকে ডুবেছিল। হঠাৎ তারা আবার সয়াবিন পেশার মেশিনের শব্দ শুনতে পায়। তারা ভেবেছিল হয়তো দাদি আবার ফিরে এসেছে, কিন্তু বাইরে গিয়ে দেখে মেশিনটি চালাচ্ছে মু। গিয়া প্রথমে ছোট ভাইকে বকতে যাচ্ছিল, কিন্তু মুকে দাদির জন্য ফুপিয়ে কাঁদতে দেখে তার আর কিছু বলার শক্তি থাকে না। এদিকে মু শুনেছিল সাং এমন একটি রিচুয়াল জানে যার মাধ্যমে আত্মাকে সাময়িকভাবে শরীর থেকে বের করা যায়। তাই সে বারবার সাংয়ের কাছে অনুরোধ করে যেন তাকে পরলোকে যাওয়ার সুযোগ করে দেয়। সে শুধু একবার তার দাদির সঙ্গে দেখা করতে চায়। মুর আকুতি আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সাং রাজি হয়। সে মুকে একটি বিশেষ রিচুয়াল শেখায়। তবে সাবধান, আপনারা কেউ এই রিচুয়াল মোটেও করতে যাবেন না। প্রথমে মুখে 9টি বোধিবৃক্ষের পাতা কামড়ে ধরে রাখতে হবে। এরপর বিছানার পেছনে একটি ধূপ জ্বালাতে হবে। তারপর চিত হয়ে শুয়ে 2 হাত জোর করে মন শান্ত রেখে প্রার্থনা করতে হবে। ধূপের ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়লে সমস্ত মনোযোগ পরলোকের জগতে কেন্দ্রীভূত করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ধূপ সম্পূর্ণ পুড়ে শেষ হওয়ার আগেই আত্মাকে নিজের শরীরে ফিরে আসতে হবে। যদি সময় পেরিয়ে যায় তাহলে আত্মা চিরদিনের জন্য পরলোকে আটকে যাবে এবং আর কখনো নিজের দেহে ফিরতে পারবে না। মু বারবার সেই রিচুয়াল করার চেষ্টা করে। প্রতিবার আত্মা শরীর ছেড়ে বের হলে সে একটি নির্জন সমুদ্র সৈকত এবং জলাভূমিতে ভরা এক অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, কিন্তু কোথাও তার দাদির আত্মাকে দেখতে পায় না। অন্যদিকে সোমচাই সুস্থ হওয়ার পর নিজের গাড়িটি আনতে গ্যারেজে যান। ড্রাইভারের আসনে বসতেই অতীতের সব বেদনাদায়ক স্মৃতি আবার তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি বুঝতে পারেন তার এক মুহূর্তের অসাবধানতার কারণেই নিজের সবচেয়ে প্রিয় 2 মানুষকে হারাতে হয়েছে। এভাবে বেঁচে থাকলে বাকি জীবন শুধু অপরাধবোধ আর যন্ত্রণায় তাকে তাড়া করবে। তাই এবার তিনি মৃত্যুর সিদ্ধান্তে অটল হয়ে গেলেন। তিনি সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে আবারও সেই বড় গাছটির দিকে ছুটে যান। ভয়াবহ সংঘর্ষের পর তিনি টলতে টলতে গাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর ফিরে তাকাতেই দেখে তার নিজের নিথর দেহ এখনও ড্রাইভারের সিটেই পড়ে আছে। এই দৃশ্য দেখে সোমচাই আনন্দে ভরে ওঠে, কারণ এবার তিনি নিশ্চিন্ত হলেন তিনি সত্যিই মারা গেছেন। এখন তিনি পরলোকে গিয়ে অবশ্যই তার স্ত্রী ও অনাগত সন্তানের সঙ্গে আবার মিলিত হতে পারবেন। ঠিক সেই সময় সাং মুর পাশে বসে আবারও এক আত্মা বের করার রিচুয়াল সম্পূর্ণ করছিল। মু বারবার দাদির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। সেই স্মৃতির শক্তিতেই সে দাদির আত্মার কাছে পৌঁছাতে চায়, কিন্তু এবারও সে সফল হয় না। আবারও সেই নির্জন জনশূন্য জায়গাতেই পৌঁছে যায়। সেখানে আগের মতো পানি ভরা গর্তগুলো ছিল, কিন্তু রহস্যজনকভাবে গরুগুলো আর কোথাও দেখা যাচ্ছিল না। তবুও মু হাল ছাড়ে না। সে একের পর এক পানি ভরা গর্তে ঝাঁপ দিতে থাকে, এই আশা যে হয়তো কোনো একটিতে দাদির আত্মাকে খুঁজে পাবে। অগণিত ব্যর্থ চেষ্টার পর অবশেষে সে একটি পানির পাত্রের ভেতর থেকে বেরিয়ে এলো। এবার সে দেখে পরলোকের আকাশ গাঢ় লাল রঙে রাঙানো। রাস্তার 2 পাশে সাদা পোশাক পরা অসংখ্য আত্মা হেঁটে যাচ্ছে। মু দ্রুত তাদের অনুসরণ করতে থাকে। পথের মাঝখানে একটি কফিন রাখা ছিল। ঠিক তখন একটি রহস্যময় কণ্ঠ তাকে বলে, এই কফিনের ভেতরে শুয়ে পড়লেই তুমি তোমার দাদির সঙ্গে দেখা করতে পারবে। এক মুহূর্ত দেরি না করে মু শুয়ে পড়ে সেই কফিনের ভেতরে। কিছুক্ষণ পর সে হঠাৎ নিজেকে সমুদ্রের তীরে শুয়ে থাকতে দেখে। এরপর সে চারদিকে দাদির আত্মাকে খুঁজতে থাকে। অবশেষে দূরে সমুদ্রের ওপরে একটি ছোট নৌকায় জয়কে দেখতে পায়। মু আনন্দে তার দিকে দৌড়ে যায়, কিন্তু ঠিক যখন সে দাদিকে ছুতে যাচ্ছিল তখনই তার আত্মা হঠাৎ করে নিজের শরীরে ফিরে আসে। চোখ খুলতেই দেখে সে বাস্তব জগতে ফিরে এসেছে। এরপর মু সাংকে জানায় দাদি পরলোকে খুব ভালো এবং সুখে আছেন। সেই সুখবরটি পরিবারের সবাইকে জানাতেও চেয়েছিল,
ঠিক সেই রাতেই গিয়ার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। নতুন এই প্রাণের আগমন পরিবারটির শোক অনেকটাই লাঘব করে দেয়। মু যখন ছোট্ট শিশুকে দোলনায় শুয়ে থাকতে দেখে তখন মনে মনে ভাবতে শুরু করে, দাদি যদি আজ এই দৃশ্য দেখতে পারতেন তাহলে নিশ্চয়ই খুব খুশি হতেন। এরপর পুরো পরিবার একসঙ্গে একটি ছবি তোলে। অন্যদিকে জেস ও সাং একটি বড় বৈদ্যুতিক করাত ভাড়া করছিল। তাদের উদ্দেশ্য ছিল সেই বিশাল গাছটি কেটে ফেলা, যেন সোমচাই আর কখনো আত্মহত্যার চেষ্টা করতে না পারে। কিন্তু সেখানে পৌঁছে তারা স্তব্ধ হয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই সোমচাইয়ের মরদেহ নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। এটা দেখে বুঝতে পারে তারা খুব দেরি করে ফেলেছে। এবার আর সেই মর্মান্তিক পরিণতি বদলানোর কোনো সুযোগ নেই। এদিকে সোমচাই ইতিমধ্যেই পরলোকের জগতে প্রবেশ করেছে। সেখানে সে জয়ের বর্ণনা করা সেই বিশাল কফিন এবং নিবন্ধন কেন্দ্র দেখতে পায়। নিজের নাম জানাতে দায়িত্বে থাকা ব্যক্তি তাকে একটি ধূপ দেয়, কিন্তু ধূপটি ছিল অস্বাভাবিকভাবে ছোট। চারপাশের পথও ছিল একেবারে ফাঁকা। সম্পূর্ণ পথ জুড়ে সে একাই হাঁটছিল। পথে হঠাৎ এক পুরনো পরিচিত মানুষের সঙ্গে তার দেখা হয়। তিনি আর কেউ নন, জেসের প্রয়াত বাবা। সোমচাই ভদ্রভাবে তাকে অভিবাদন জানিয়ে স্ত্রী ও সন্তানের কাছে পৌঁছানোর পথ জানতে চান। লোকটি সোমচাইয়ের হাতে থাকা ছোট ধূপটির দিকে একবার তাকালেন। তার মুখে গভীর আক্ষেপের ছাপ ফুটে উঠলেও তিনি শেষ পর্যন্ত পথটি দেখিয়ে দিলেন। সোমচাই আনন্দে দ্রুত সেই পথে হাঁটতে শুরু করে। যত তাড়াতাড়ি এগোনো যাবে ততই তাড়াতাড়ি স্ত্রী আর অনাগত সন্তানের সঙ্গে দেখা হবে। কিন্তু দীর্ঘ সেই পথ হাঁটতে হাঁটতে সে দেখতে পায় চারপাশে আর কোনো আত্মারই দেখা নেই। পুরো পথ জুড়ে সে সম্পূর্ণ একা। অল্প কিছুক্ষণের মধ্যে সোমচাই একটি চার রাস্তার মোড়ে পৌঁছে যায়। জয়ের বর্ণনা অনুযায়ী এই মোড়ে অনেক আত্মার ভিড় থাকার কথা ছিল, কিন্তু সোমচাইয়ের সামনে ছিল একেবারে জনশূন্য নির্জন একটি পথ। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে বাম দিকের পথটি বেছে নেয়। জয়ের বলার নির্দেশনা মেনে সে কিছু দূর এগিয়ে একটি প্রাচীন কুয়ো দেখতে পায়। কোনো দ্বিধা না করে সে কুয়োর ভেতরে ঝাঁপ দেয়। কিন্তু যে উষ্ণ বা শান্ত সুরঙ্গের কথা সে শুনেছিল তার বদলে সে পৌঁছে যায় আরও ভয়াবহ জনমানবহীন এক মৃতপায় জগতে। তীরে একটি ছোট নৌকা বাঁধা ছিল। সোমচাই দ্রুত তাতে উঠে প্রাণপণে বৈঠা চালাতে থাকে। অনেক কষ্টে অবশেষে সে অপর তীরে পৌঁছায়। সামনের পথ ছিল কাদায় ভরা এবং অত্যন্ত দুর্গম। হাঁটতে হাঁটতে সে দেখে অসংখ্য আত্মা নীরবে একদিকে হেঁটে যাচ্ছে। সেও তাদের দলে যোগ দেয়। কিন্তু বহুদিন ধরে থাকা হতাশা আর যন্ত্রণা তখন আর ধরে রাখতে পারল না। সে রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে নীরবে কাঁদতে থাকে। সে বুঝতে পারে মৃত্যু কোনো মুক্তি নয়, মৃত্যুর পরও সংগ্রাম শেষ হয় না, বরং সেই যন্ত্রণা অনেক সময় জীবনের কষ্টকেও ছাড়িয়ে যায়। এদিকে জীবিতদের পৃথিবীতে জেস ও সাং সোমচাইয়ের শেষকৃত্যের আয়োজন করছিল। কফিনের ভেতরে শুয়ে থাকা সোমচাইয়ের নিথর দেহের দিকে তাকিয়ে জেমস মনে মনে ভাবছিল, সোমচাই আদৌ কি তাদের বন্ধু বলে মনে করতেন? কারণ তারা দুজন তো সবসময় তাকে নিজের সত্যিকারের বন্ধু হিসেবে দেখেছে। এই ভাবনা আসতেই তারা আর নিজেদের আবেগ সামলাতে পারে না। দুজনের চোখ থেকেই অঝরেই পানি ঝরতে থাকে। আপনাদের অনুরোধ করব, বেঁচে থাকতে যাদের এমন বন্ধু রয়েছে তাদের সাথে আরও বেশি সময় কাটান। অনেকেই হয়তো যান্ত্রিক এই বাস্তবতার কবলে পড়ে বন্ধুদের সময় দিতে পারেন না, কিন্তু যখন সে আর থাকবে না তখন বারবার ভাবতে থাকবেন, ইস, একবার যদি ওর সাথে দেখা করতে পারতাম, সময় কাটাতে পারতাম। ওদিকে মু এখনও দাদির সঙ্গে শেষবারের মতো দেখা করার আশা ছাড়তে পারেনি। সে তার বড় ভাই, ভাবি এবং সদ্য জন্ম নেওয়া ছোট্ট ভাতিজিকে নিয়ে আবার আত্মা বের করার রিচুয়ালের প্রস্তাব দেয়। কিন্তু রিচুয়াল শেষ হওয়ার পর দেখা যায় শুধু মুর আত্মায় শরীর থেকে বের হতে পেরেছে। সামনে একটি কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতে সে দেখে জয় ধান খেতে ধানের চারা রোপণ করছে। নাতিকে দেখে জয় খুব খুশি হয়ে যায়। তিনি একের পর এক পরিবারের সবার খবর নিতে থাকেন। বিশেষ করে সদ্য জন্ম নেয়া নাতির সন্তানের কথা জানতে চান। মু হেসে জানায়, দাদি, আপনার পৌপুত্রী দেখতে একদমই আপনার মতো হয়েছে। এই কথা শুনে জয়ের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। হঠাৎ মোর মনে পড়ে পরিবারের নতুন ছবি দাদিকে দেখাবে। সে পকেটে হাত দিতেই বুঝতে পারে সেটি সম্পূর্ণ খালি, কারণ জীবিত পৃথিবীর কোনো জিনিসই পরলোকে নিয়ে যাওয়া যায় না। অথচ আমরা এই সম্পদের জন্য কতই না নিষ্ঠুর আচরণ করি। এই উপলব্ধিতে তার মন ভেঙে যায় এবং হাউমাউ করে কেঁদে ওঠে। জয় তাকে আদর দিয়ে শান্ত করেন। তিনি বলেন, বারবার দেখা হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। আরও কিছু উপদেশ দেওয়ার পর মুর আত্মা আবার নিজের শরীরে ফিরে আসে। এই শেষ সাক্ষাতের পর দুই ভাই অবশেষে সব অলিক আশা ছেড়ে দেয়। তারা মেনে নেয় জয় আর কখনো ফিরে আসবে না। এরপর তারা জয়ের শেষ ইচ্ছা অনুযায়ী তার জন্য একটি জাঁকজমকপূর্ণ শেষকৃত্যের আয়োজন করে। জীবিত থাকতেই জয় বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন কেউ অতিরিক্ত শোক না করে।
সব আনুষ্ঠানিকতা শেষে জয়ের মরদেহ দাহ করা হয়। যতই কষ্ট হোক না কেন, শেষ পর্যন্ত সবাইকে তাকে বিদায় জানাতেই হলো। এর এক সপ্তাহ পরে জেস ও সাং সেই বড় গাছটির নিচে গিয়ে সোমচায়ের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে। তারা কিছু উৎসর্গ সামগ্রী রেখে গাছের গায়ে একটি কাঠের ফলক টাঙিয়ে দেয়। সাং জেসকে জিজ্ঞেস করে, তোমার কি সত্যিই মনে হয় পুনর্জন্ম বলে কিছু আছে? জেস কোনো উত্তর দেয় না, শুধু নীরবে মাথা নেড়ে না বোঝায়। কারণ জীবনে সে অসংখ্য মৃত মানুষের শেষকৃত্য সম্পূর্ণ করেছে, কিন্তু তাদের কাউকেই আর কখনো ফিরে আসতে দেখেনি। তার কাছে পরজন্ম কেবল মানুষের বিশ্বাস, নিশ্চিত কোনো সত্য নয়। সাং আর কোনো তর্ক করে না। তার দৃষ্টি গিয়ে পড়ে গাছে ঝুলানো সেই কাঠের ফলকের দিকে। সেখানে শুধু একটি বাক্য লেখা ছিল, অনুগ্রহ করে গাছটির সঙ্গে ধাক্কা লাগাবেন না। এরপর আরও 1 মাস কেটে যায়। গিয়ার্মের 1 মাস পূর্তি উপলক্ষে পুরো পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে আনন্দে অনুষ্ঠান করা হয়। দুই ভাই তাদের দাদির শেখানো পারিবারিক রীতি মেনে এই অনুষ্ঠান আয়োজন করে। পুরো বাড়ি জুড়ে হাসি আনন্দের মুখর পরিবেশ। বসার ঘরের দেয়ালে পরিবারের সবার হাত পায়ের ছাপের পাশে এবার যোগ হলো নবজাতক শিশুটির ছোট্ট একটি পায়ের ছাপ। এভাবেই গল্পটি শেষ হয়। এটি এমন একটি ভৌতিক সিনেমা যা শুধু ভয় দেখায় না, বরং দর্শকের চোখে পানিও এনে দেয়। হয়তো এতে ভয়ের দৃশ্য খুব বেশি নয়, কিন্তু জীবন, মৃত্যু, পরিবার আর বিচ্ছেদের অনুভূতিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা সত্যিই ভাবিয়ে তোলে। আশা করি আপনারা প্রিয় মানুষদের সাথে সব সময় ভালো থাকবেন। এই আশায় আজকে শেষ করছি। আজকে আর সাবস্ক্রাইব করতে বলবো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।